হ্যাঁ, যারা লাইভ আসছো দেখো যে আমরা গতদিন যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, এবং সেটার কিছু ম্যাথ, দুই একটা ম্যাথ আমাদের বাকি আছে, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। তো শুরুতে তোমাদের কাজ হবে হচ্ছে এটা তুলে ফেলা, পিওয়াই কিউ লেখা ডান দিকে, পিওয়াই কিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। হ্যাঁ, এটা বুয়েটে আসছিল সরাসরি, এটা বুয়েটে আসছিল। সো এটা একটু তুলে ফেলো তোমরা, আমি টাইম দিয়ে দিচ্ছি 1 মিনিট 10 সেকেন্ড, এর মধ্যে তুলে ফেলো, তারপর আমরা এটা সলভ করবো দ্রুত। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, প্রতিটি এত ভরের, হ্যাঁ, 2 × 10⁻30 কেজি ভরের দুইটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। হ্যাঁ, সো দুইটা তারার ভর কিন্তু সেম, এবং দুইটা তারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে? সো দুইটা তারার ভরও কিন্তু সেম। হ্যাঁ, এখন কি বলেছে? হ্যাঁ, তাদের বেগ কত হবে? প্রতিটি তারার ব্যাসার্ধ এত, তার মানে দুইটা তারার ব্যাসার্ধ সেম, মানে দুইটা তারার ভর ব্যাসার্ধ সেম, তার মানে কি তারা একই রকমই, তারা বেসিক্যালি একই রকমই। সো দুইটা তারা পরস্পর যখন নির্দিষ্ট একটা দূরত্বে আছে সংঘর্ষের আগে, সো ধরো যে তারা এই মোমেন্টে যখন আছে তখন তারা নির্দিষ্ট একটা দূরত্বে আছে সংঘর্ষের আগে। সো দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এতটুকু, এতটুকু দূরত্বে আছে, ডি দূরত্বে। হ্যাঁ, ডি দূরত্ব বা আর দূরত্ব বলতে পারো, দূরত্বে আছে। এবং কি হয়েছে, এবং তাদের ভর দেওয়া আছে, এটা এম ভর এবং এটারও ভরও কিন্তু এম, দুইটার ভর সেম, দুইটা ব্যাসার্ধ যদিও সেম, কিন্তু এখানে ব্যাসার্ধ লাগতেছে না। আচ্ছা, ওকে, এখন তোমার যখন বেশি দূরত্ব ছিল তখন তাদের গতিবেগ খেয়াল করে দেখো, তাদের গতি ছিল নগণ্য, মানে এটার আদিবেগ হচ্ছে নগণ্য, এটার আদিবেগ হচ্ছে নগণ্য, ঠিক আছে? U1 ধরো, U2 ধরো, নগণ্য আর কি। তার মানে গতিশক্তি বলতে কিছু ছিল না, ওইভাবে নগণ্য গতি ছিল, গতিশক্তি বলতে কিছু ছিল না, যা ছিল স্থিতিশক্তি ওই মোমেন্টে। তারপরে যখন তারা সংঘর্ষে হবে, সংঘর্ষের এক্স্যাক্ট আগের মোমেন্টে কি হয়েছে সেটা দেখো। সংঘর্ষের এক্স্যাক্ট আগের মোমেন্টে অবশ্যই তাদের একটা নিজস্ব গতিশক্তি থাকবে। সো অবশ্যই দুইজনের নিজস্ব কি হয়েছে, গতিশক্তি আছে। সো এক্স্যাক্ট আগের মোমেন্টে এই ব্যাটা এইদিকে আসতেছে, হ্যাঁ, এই ব্যাটা এদিকে আসছে এবং এই ব্যাটা এদিকে আসছে। সো শক্তিগুলো ধরি যে এরকম, সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে? সো এটার বেগ ভি এবং এটারও কিন্তু বেগ ভি হবে, সবকিছু একই রকম, বেগ ভি হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব ভরকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, এবং যেটা হচ্ছে টয়েস আর, এতটুকু আর, খেয়াল করে দেখো, এতটুকু আর, এতটুকু আর, তাহলে এই দূরত্বটা হচ্ছে কিন্তু টয়েস আর এবার, ঠিক আছে? এবং তাদের একটা বেগও আছে এবং প্রত্যেকের ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এটা পূর্বে এবং এটা হচ্ছে পরে বা সংঘর্ষের টাইমে, হ্যাঁ, সংঘর্ষের টাইমে আর কি। তাহলে পূর্বে, হ্যাঁ, পূর্বে সিস্টেমের টোটাল শক্তি, সিস্টেমের টোটাল শক্তির মধ্যে কি কি আছে? স্থিতিশক্তি আছে আর গতিশক্তি আছে। তো স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে জি M1 মানে এম, আর M2 মানেও এম, ডিভাইড বাই দূরত্বের উপরে স্কোয়ার। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে ডি। এখন এটা কিন্তু মাইনাস, কেন মাইনাস? কারণ আমরা জানি স্থিতিশক্তি হয় মাইনাস, তাই না? প্লাস এখানে গতিশক্তি কত? 0, কারণ গতিবেগ নগণ্য। এখানে গতিশক্তি কত? 0, কারণ গতিবেগ নগণ্য। হ্যাঁ, ওকে, তাদের গতি ছিল নগণ্য, যে লেখা আছে সুন্দর করে। সো গতিবেগ হচ্ছে নগণ্য, প্লাস ½ m0² বা 0 + 0
ইকুয়াল টু শেষে, শেষে কি হচ্ছে, শেষে কিন্তু নির্দিষ্ট একটা বেগ থাকছে, শেষে এই বেগ এই বস্তুর জন্য হচ্ছে হাফ এম বড় হাতের মানে ভি স্কোয়ার আর কি, আর এটার জন্য হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি এম এম বাই দূরত্বের উপরে স্কোয়ার, দূরত্ব হচ্ছে টয়েস আর তার উপরে স্কোয়ার। এবার দূরত্ব কত দেখো, টয়েস আর। আচ্ছা আমরা কি ভুল করছি না এখানে, দূরত্বের উপর স্কোয়ার কেন দিচ্ছি, দূরত্বের উপর স্কোয়ার হবে না তো, শুধু ডি হবে আর শুধু টয়েস আর হবে, দূরত্বের উপর তো স্কোয়ার হবে না। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে কত আসে, এখানে আসে হচ্ছে মাইনাস জি এম স্কোয়ার বাই ডি ইকুয়াল টু হচ্ছে এই পাশে আসে হচ্ছে এম ভি স্কোয়ার মাইনাস জি এম স্কোয়ার বাই 2r, এটা আসে আর কি। এখন এই ডি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে এবং প্রতিটা তারের ইয়ের ব্যাসার্ধ কিন্তু বলা আছে, দেখো খেয়াল করে ডি এর ভ্যালু যেটা, ডি এর ভ্যালু হচ্ছে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং প্রতিটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 10⁴ কিলোমিটার, হ্যাঁ, এবং প্রতিটার ভরও দেওয়া আছে, সব ভ্যালু দেওয়া আছে, তাহলে তাদের ভিটা বের হবে আর কি। তো সব ভ্যালুগুলো দেওয়া আছে, সব খালি বসাও। এখন তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে এম একটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, একটা এম কিন্তু বাদ দিয়ে দিতে পারো, তাহলে মাইনাস জি এম বাই ডি ইকুয়াল টু, হ্যাঁ, এম ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার মাইনাস জি এম বাই 2r। এম একটা কাটাকাটি করতে পারো, উভয় পাশে এম একটা কাটাকাটি করলাম বামে এবং ডানে। তারপরে এখানে তোমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে তুমি ভি স্কোয়ার, ভি এর ভ্যালু তো লাগবে, তোমার ভি এর ভ্যালু লাগবে তাই না, তাদের বেগ লাগবে, তো তুমি একটু ক্যালকুলেশন করে রাখতে পারো, যদিও ভি স্কোয়ার ইকুয়াল টু এটাকে এই পাশে সরাই দাও, তাহলে জি এম বাই 2r মাইনাস জি এম বাই ডি বা ভি ইকুয়াল টু রুট ওভার জি এম কমন নাও 1/2r মাইনাস 1/d। তাহলে এখন সব ভ্যালুগুলো বসাও আর কি, রুট ওভার জি এর ভ্যালু 6.673, হ্যাঁ 67 দেওয়া আছে, 3 না, তাহলে 10⁻⁻11। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻30 কেজি ইন্টু 1/2r, টয়েস আর কত, টয়েস আর কত দেখো, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 10⁴ কিলোমিটার, তাহলে 10⁷ মিটার হচ্ছে, মাইনাস 1/d, ডি এর ভ্যালু কত, দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার বা 10⁻12 মিটার। তাহলে সব কিছু দেওয়া আছে, তাহলে ভ্যালুগুলো এখন চলে আসবে আর কি। এটা আসে হচ্ছে 2.58 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে একটু দেখো অ্যান্সারগুলো একটু মিলাই নিও তোমরা, ঠিক আছে, তোমরা অ্যান্সারগুলো একটু মিলাই নিও, তাহলেই হবে। ওকে, কি বলেছে, ভূকেন্দ্র থেকে আর দূরত্বে, ভূকেন্দ্র মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, আর এর ব্যাসার্ধ, আর এর ভ্যালুটা হচ্ছে কি বলে, আর এর ভ্যালুটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে বড় অবশ্যই, এই যে আর দূরত্বটা এইটা হচ্ছে আর, হ্যাঁ, ভূকেন্দ্র থেকে আর দূরত্ব, আর দূরত্বে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সো এখান থেকে একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়
হ্যাঁ, ছেড়ে দেওয়া মানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0, ছেড়ে দেওয়া হচ্ছে। সেটা বলেছে সেটা পৃথিবীর পৃষ্ঠে কত বেগে আঘাত করবে, এই বস্তুটা কত বেগে এখানে আঘাত করবে সেটা বের করতে বলেছে। ভি ইকুয়াল টু হোয়াট? সো কিছু জিনিস তো আমরা জানি যে এতটুকু ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এতটুকু পুরো দূরত্ব হচ্ছে ছোট হাতের আর। এখন পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম, এই বস্তুর ভর ধরি ছোট হাতের এম, তাহলে এটা এ পজিশন ধরি, এটা বি পজিশন ধরি। সো আমি কি জানি, শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে এ পজিশনের টোটাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে বি পজিশনের টোটাল এনার্জি। এ পজিশনের টোটাল এনার্জি হচ্ছে কত? এ পজিশনের টোটাল এনার্জি হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত? মাইনাস জি এম এম ডিভাইড বাই এতটুকু তোমার হচ্ছে ব্যাসার্ধ দূরত্ব, সেটা কত? আর, প্লাস এ পজিশনে হচ্ছে হাফ এম জিরো স্কোয়ার গতিশক্তি ইকুয়ালটা হচ্ছে বি পজিশনের টোটাল এনার্জি। বি পজিশনের টোটাল এনার্জি কত? মাইনাস জি এম এম ডিভাইড বাই ভরকেন্দ্রের দূরত্ব। যখন সেখানে থাকবে তখন ভরকেন্দ্রের দূরত্ব হবে বড় হাতের আর সমান, পৃথিবীর ব্যাসার্ধের সমান, হ্যাঁ, প্লাস হাফ এম এখানকার দূরত্ব, সরি বেগ, ভি স্কোয়ার। সো এখানে তোমার যেটা হবে, এইটা কাটাকাটি চলে যাচ্ছে বা এটা নাই হয়ে যাচ্ছে, এম এম কাটাকাটি চলে যাবে উভয় পাশে, এম ছোট হাতের এম গুলা কাটাকাটি হয়ে যাবে, মানে ছোট হাতের ভরের এম এর উপর নির্ভর করে না, মানে বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে না জিনিসটা। তাহলে মাইনাস জিএম বাই আর ইকুয়াল টু মাইনাস জিএম বাই বড় হাতের আর প্লাস হাফ অফ ভি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি হচ্ছে তোমার হাফ অফ ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর মাইনাস জিএম বাই ছোট হাতের আর, ঠিক আছে, বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm বাই আর, 2gm, আচ্ছা দেখো এখানে 2 আসবে, জিএম কমনও নিতে পারবা, 1 বাই আর মাইনাস 1 বাই ছোট হাতের আর, বা ভি ইকুয়াল টু রুট ওভার 2gm 1 বাই আর মাইনাস 1 বাই ছোট হাতের আর। সো এত বেগে সেটা হচ্ছে পৃথিবীকে হিট করবে। যেভাবে চেয়েছে সেভাবেই অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। ওকে, দেখো তারপরে কি বলেছে, তারপরে হচ্ছে ওকে কি বলেছে, বলেছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। এইচ উচ্চতায় অবস্থিত কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, সো এখানে হচ্ছে দূরত্বগুলা, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কতটুকু এটা বুঝতে হবে এখন। সো এই যে এই উচ্চতাটা হচ্ছে এইচ এবং এতটুকু হচ্ছে আর, হ্যাঁ, এতটুকু হচ্ছে আর, এটা কি একটু বামে যাবে, ওকে। বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে, সো এমন বলে নাই যে এখানে বেগ কত, তোমাকে বলেছে যে এখান থেকে ছেড়ে দিছো, ছেড়ে দেওয়া মানে হচ্ছে আদি বেগ হচ্ছে 0, পৃথিবীর কেন্দ্র থেকে যখন আর দূরে, সো পৃথিবীর কেন্দ্র থেকে ধরো যে এই মোমেন্টে, এই মোমেন্টে হচ্ছে আর দূরে আর কি, সো এতটুকু হচ্ছে আর, তখন বেগটা হচ্ছে যদি ভি হয় তখন প্রমাণ করতে হবে ভি ইকুয়াল টু সামথিং, ভি ইকুয়াল টু এটা, ওকে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে তোমার এ পজিশনের টোটাল এনার্জি বি পজিশনের টোটাল এনার্জি কি হবে, সেম টু সেম হবে। তাহলে এটা এ পজিশন ধরে নাও এখানে, আর এখানে বি পজিশন এটা হচ্ছে ধরে নাও। তাহলে এ পজিশনের টোটাল এনার্জি ইকুয়াল টু বি পজিশনের টোটাল এনার্জি, হ্যাঁ, এ পজিশনের টোটাল এনার্জি, তাহলে এ পজিশনের টোটাল এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার এবং যেটা হচ্ছে 0, গতিবেগ কত, বেগ কত এখানে 0,
সো ছেড়ে দিছো আর কি, ঠিক আছে, ছেড়ে দিছো, যে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া। যদি শুধু ছেড়ে দেওয়া বলতো, স্থির অবস্থা থেকে না বলে, তাও কিন্তু বুঝে নিতে হতো স্থির অবস্থা, কারণ কোনো কিছু ছেড়ে দেওয়া মানে আদিবেগ কত, শূন্য। মাইনাস ওই অবস্থানে জি, এটার ভর যদি হয় ছোট হাতের এম, পৃথিবীর ভর যদি হয় বড় হাতের এম, তাহলে মাইনাস জি বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম ডিভাইড বাই দূরত্ব কতটুকু, এই মোমেন্টে এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ, পুরো দূরত্ব আর প্লাস এইচ, তাহলে এটা হচ্ছে আর প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে বি অবস্থানে টোটাল এনার্জি, খেয়াল করে দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এটার দূরত্ব হচ্ছে মাইনাস জি এম এম বাই বি অবস্থানে, খেয়াল করে দেখো আমি বলেছে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, সেটা হচ্ছে ছোট হাতের আর। এই তো চলে আসছে আমাদের কাছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা তো জিরো, এটা জিরো, এটা কাট, ছোট হাতের এম উভয় পাশে তুমি কাট করে দিতে পারো, তাহলে তোমার কাছে এটা থেকে মাইনাস জি এম বাই আর প্লাস এইচ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার মাইনাস জি এম বাই আর। এখন এখন কি করতে হবে, এখন কিছুই না, তোমাকে এই শেপটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, মানে ভিটাকে আলাদা করতে হবে, তাহলে এই শেপটা চলে আসবে, ভিটাকে আলাদা করে দিতে হবে, তাহলে ভিটাকে তুমি আলাদা করো, তাহলে তোমার কাছে এটা থাকে হাফ ভি স্কোয়ার, এটাকে ওই পাশে নিয়ে যাও, জি এম বাই আর মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। এই শেপে আনার জন্য তোমাকে জিটা কমন নিতে হবে, জি এমটা কমন নিতে হবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm, 2 এ পাশে চলে আসবে, কমন নাও, এবং এখানে 1/r চলে আসে, মাইনাস 1/r প্লাস এইচ চলে আসে। এই তো নেক্সট লাইনে রুট করে দিলে অ্যান্সার শেষ। এগুলো এভাবেও দিতে পারে, বইয়ে যেভাবে আছে সরাসরি অনুশীলনীতে, অথবা এখানে ডেটা সহ দিতে পারে, আর এর ভ্যালু দিবে, সো সেই অনুযায়ী হচ্ছে তোমরা বের করতে পারবা। সব ভ্যালু দেখো, জি এর ভ্যালু এটা ফিক্সড, পৃথিবীর এম এর ভ্যালু এটা তোমরা জানো, এই ছোট হাতের আর এর ভ্যালুটা যদি দিয়ে দেয় তাহলে বাদ বাকি সব হবে, যদি এইচ এর ভ্যালু দেওয়া থাকে তাহলে হয়ে যাবে, মানে ছোট হাতের আর আর ছোট হাতের এইচ, এই দুইটা ভ্যালু দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে ঢুকবো, সেই টপিকের নাম হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট টপিকের নাম তুলো, স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে এখানে তোমার যেটা হইলো, এটা হচ্ছে ছোট হাতের এম ভরের যদি স্যাটেলাইট হয়, খেয়াল করো, ছোট হাতের এম ভরের একটা স্যাটেলাইট, স্যাটেলাইট হচ্ছে, খেয়াল করে দেখো, স্যাটেলাইট বলতে আমরা যেটা বুঝি সেটা কি, কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি স্যাটেলাইটের বড় মিনিংটা হচ্ছে কি, উপগ্রহ, বেসিক্যালি চাঁদ, যেটা চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ, কিন্তু আমরা যেগুলো বানাই ম্যানমেড সেগুলো হচ্ছে কৃত্রিম, এবং সেগুলা কি করে, সেগুলা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কি করে, পৃথিবীকে কিন্তু প্রদক্ষিণ করতে থাকে, একটা নির্দিষ্ট দূরত্বে পৃথিবীকে প্রদক্ষিণ কিন্তু করতে থাকে, হ্যাঁ, যদি এইচ দূরত্বে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, বুঝছো, এইচ দূরত্বে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, এবং এটার ভর হচ্ছে বড় হাতের এম, এবং স্যাটেলাইটের ভর হচ্ছে ছোট হাতের এম, বড় হাতের এম, ছোট হাতের এইচ দূরত্বে পৃথিবীকে অতিক্রম করছে, এবং এটার ব্যাসার্ধ, মানে পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর, ঠিক আছে, বুঝছো, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর, এটা অন্য কালারে যাই, ওকে। আর এটা যদি ভি বেগে, খেয়াল করে দেখবে, এটা নির্দিষ্ট গতিবেগে যখন ঘুরবে তখন কৌণিক গতি আমরা পড়তেছি চ্যাপ্টার 4-এ, সো সেটাকে অবশ্যই কাজে লাগাইতে হবে আজকে। সো কৌণিক গতি অনুসারে এখানে অবশ্যই রৈখিক একটা বেগ থাকবে, এই রৈখিক বেগটাকে ধরলাম হচ্ছে ভি, রৈখিক বেগটাকে ধরলাম হচ্ছে ভি। তাহলে কৌণিক গতি অনুসারে যে পরিমাণ, খেয়াল করে দেখবা, হাফ এম ভি স্কোয়ার, যেটা, হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে কি, রৈখিক গতিশক্তি। কিন্তু তোমার ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ওটা তো শক্তির ব্যাপার গেল, এখন যেটা আমরা মেইনলি ফোকাস, সেটা হচ্ছে
যখন একটা বস্তু ঘুরবে তখন কি থাকবে, তখন কেন্দ্রমুখী বল থাকবে, তাই না? কেন্দ্রমুখী একটা বল এখানে থাকবে, কেন্দ্রমুখী বলটা হচ্ছে কার সমান, mv²/r এর সমান, কেন্দ্রমুখী বল থাকবে। এখন কেন্দ্রমুখী বলটা কে যোগান দিবে? কারণ আমরা কি জানি, চ্যাপ্টার 4-এ পড়তেছি আমরা, অলরেডি গত 2 ক্লাসে এটা পড়ছি, যে এই বরাবর টোটাল যে ফোর্স থাকে সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এই বরাবর টোটাল ফোর্স কে, বেসিক্যালি এই বরাবর টোটাল ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল বা মহাকর্ষীয় শক্তি। এই মহাকর্ষীয় শক্তিটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। মহাকর্ষীয় শক্তি কোনটা? জি বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম ডিভাইড বাই দূরত্বের উপরে স্কয়ার। দূরত্ব কতটুকু? ছোট হাতের আর, সরি বড় হাতের আর প্লাস ছোট হাতের এইচ। তাহলে বড় হাতের আর প্লাস ছোট হাতের এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি ইকুয়াল টু কত? এফসি ইকুয়াল টু mv²/r। এটাও আমরা পড়ছি জাস্ট 2 দিন আগে পড়া, ওইটাকেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে ছোট হাতের এম যে ঘুরতেছে তার ভর রৈখিক বেগের উপরে স্কয়ার ডিভাইড বাই দূরত্ব mv²/r। দূরত্বটা কত? দূরত্ব হচ্ছে r প্লাস এইচ। তাহলে তোমার কাছে এখানে যেটা থাকে দেখো, একটা r প্লাস এইচ, একটা কাটাকাটি যায়, তাহলে তোমার কাছে যেটা থাকে যে একটা এমও কাটাকাটি যায়, মানে স্যাটেলাইটের ভরের উপর নির্ভরশীল হচ্ছে না। তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে v² ইকুয়াল টু gm ডিভাইড বাই r প্লাস এইচ, বা ভি যেটা রৈখিক বেগ √r gm ডিভাইড বাই r প্লাস এইচ। এটা হচ্ছে স্যাটেলাইটের রৈখিক বেগ, এটা সাবধানে মনে রাখতে হবে, এটা লাগবে, এটা মাস্ট, খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন একটা স্যাটেলাইটের জন্য। তোমার যদি মনে না থাকে তাহলে এটা মনে থাকলেই হবে, তবে সাজেস্ট করবে এটা মনে রাখতে, কারণ এটা সরাসরি অ্যাপ্লাই করে তুমি ম্যাথ একটু ফাস্টার করতে পারবা এবং অনেক ম্যাথ অনেক সুবিধা হবে। তো এটা হচ্ছে স্যাটেলাইটের, একটু এখানে লিখি, এটা হচ্ছে স্যাটেলাইটের রৈখিক বেগ। স্যাটেলাইটের রৈখিক বেগ, হ্যাঁ। তাহলে এখানে যেটা হইলো খেয়াল করে দেখো, ভি যেটা, ভি তো এটা √gm ডিভাইড বাই r প্লাস এইচ। এখন ভি এর মধ্যে আবার অনেক ব্যাপার স্যাপার আছে। রৈখিক বেগ যেটা, রৈখিক বেগ ইকুয়াল টু হচ্ছে কৌণিক বেগ ইন্টু দূরত্ব। মনে আছে এটা? এটা কয়েকদিন আগে দেখতেছিলাম আমরা, ভি ইকুয়াল টু ওমেগা আর, চ্যাপ্টার 4-এর জিনিস আর কি। ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু r প্লাস এইচ। r প্লাস এইচ কেন? কারণ এখানকার দূরত্ব হচ্ছে এটা, দূরত্বই হচ্ছে r প্লাস এইচ, এই দূরত্বই হচ্ছে r প্লাস এইচ। ওমেগা কৌণিক বেগে সে যদি ঘোরে তাহলে, ঠিক আছে? তাহলে ওমেগা কৌণিক বেগে ঘুরলে এটা হচ্ছে ওমেগা ইন্টু r প্লাস এইচ। তাহলে ভি মানে হচ্ছে আবার √gm ডিভাইড বাই r প্লাস এইচ, আর ওমেগা ইন্টু r প্লাস এইচ। এখন তুমি এক কাজ করো, সেটা হচ্ছে উভয় পক্ষকে স্কয়ার করো, বাম পক্ষ আর ডান পক্ষকে তুমি স্কয়ার করো। স্কয়ার করলে কি আসবে দেখো, তাহলে স্কয়ার করলে যেটা আসে সেটা হচ্ছে gm ডিভাইড বাই r প্লাস এইচ ইকুয়াল টু ওমেগা স্কয়ার r প্লাস এইচ এর হোল স্কয়ার। হ্যাঁ, gm ডিভাইড বাই r প্লাস এইচ, ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে 2π/t। এটাও আমরা জানি, চ্যাপ্টার 4 সবকিছুই লাগবে এখানে। হ্যাঁ, কোনো কিছুই তোমার হচ্ছে এমন না যে নতুন আসতেছে, সব জানি আমরা। 4π² টি কি? টি হচ্ছে ঘূর্ণনকাল বা পর্যায়কাল, বেসিক্যালি টি হচ্ছে পর্যায়কাল। তাহলে r প্লাস এইচ স্কয়ার। তাহলে এখানে তোমার কাছে যেটা আসে সেটা হচ্ছে টি স্কয়ার। টি স্কয়ারটাকে এখানে নাও, হ্যাঁ, জিএমটাকে এখানে নিয়ে চলে আসো, 4π² স্কয়ার, সরি জিএম, আর এখানে r প্লাস এইচ হোল কিউব। এইটা যেটা, এটা হচ্ছে পর্যায়কাল এবং পৃথিবীর ভরের সরি পর্যায়কাল মানে একটা কি বলে যে একটা স্যাটেলাইটের পর্যায়কাল, এবং এই ভরহাতের আর কিন্তু যাকে কেন্দ্র করে ঘুরছে তার এম, এই এমটা কার এম? যাকে কেন্দ্র করে ঘুরছে তার এম, এই এমটা হচ্ছে পৃথিবীর এম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট।
এই পর্যায়কাল ও ঘূর্ণন ব্যাসার্ধের সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে পর্যায়কাল এবং ঘূর্ণন ব্যাসার্ধের সম্পর্ক। এখানে খেয়াল করে দেখো 4π² তো একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, বড় হাতের এম যাকে কেন্দ্র করে ঘুরছে সে একটা কনস্ট্যান্ট। তার আমরা বলতে পারি t² ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট r+h কিউব, বা আমরা বলতে পারি t² সমানুপাতিক r+h কিউব, বা আমরা বলতে পারি t² সমানুপাতিক r কিউব, ছোট হাতের r, যেখানে ছোট হাতের r ইকুয়াল টু হচ্ছে বড় হাতের r+h। তো এই যে সূত্রটা, এটা হচ্ছে বিখ্যাত একজন বিজ্ঞানীর সূত্র, এটা হচ্ছে কেপলারের সূত্র, কেপলারের তৃতীয় সূত্র। যে কোনো গ্রহ বা উপগ্রহ যখন কাউকে কেন্দ্র করে ঘোরে, হ্যাঁ, অন্য একটা গ্রহ বা উপগ্রহকে মানে অন্য একটা ভারী বস্তুকে কেন্দ্র করে ঘোরে, তখন পর্যায়কালের বর্গ, হ্যাঁ, ঘূর্ণন ব্যাসার্ধের কিউব বা ঘনমূলের সমানুপাতিক। স্যাটেলাইটের নামই তো বাংলায় তো কৃত্রিম উপগ্রহ, ভাই স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ তো সেমই তো, ওটার ইংলিশ এটা বাংলা। এখন খেয়াল করে দেখো আমাদের তাহলে কি লাগবে এখান থেকে, যে এত জিনিস লাগবে? অ্যান্সার ইজ নো। আমাদের দুইটা জিনিস লাগবে ম্যাথ করার সময়, মেইনলি দুইটা জিনিস লাগবে, আরো লাগবে টুকটাক, কিন্তু এই দুইটা থেকে খেয়াল হবে। সেটা হচ্ছে এই বক্সটা, রৈখিক বেগ √gm/r+h, এবং এই t² সমানুপাতিক r কিউবেরটা, এটা মনে থাকবে, এটা মনে থাকবে। এখানে অনেকের ভুল হবে, 4π²/gm, ঠিক আছে, 4π²/gm, এটা আমি একটু কথা বলবো এখানে, ঠিক আছে। t² সমানুপাতিক r কিউব, এখানে একটা কথা আছে, কথাগুলো বলে দেই। ধরো যে এক্সাম্পল 1, ধরো যে এটা পৃথিবী, পৃথিবী, এবং এটা হচ্ছে ধরো যে চাঁদ, ছোট করে আঁকাইছি, পৃথিবী আর এটা হচ্ছে চাঁদ। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছোট হাতের r ধরলা, এটার ভর বড় হাতের m ধরো, m অফ আর্থ, এটার ভর বড় হাতের m অফ m ফর মুন আর e ফর আর্থ, ঠিক আছে। ক্লাস ঠিকঠাক চলে তো? ওকে, তাহলে খেয়াল করে দেখো এখানে, তুমি এখানে t² সমানুপাতিক r কিউব যদি লিখতে চাও, তাহলে t² সামথিং r কিউব, r মানে হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে খেয়াল করে দেখো, এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল বড় হাতের r প্লাস ছোট হাতের h, দ্যাটস হোয়াই এটা আসছে। সো আমাদের এখানে কি আসবে? আমাদের এখানে ছোট হাতের r দ্বারাই প্রকাশ করেছি, তাহলে t² সামথিং ছোট হাতের r কিউব আসবে। এখন এইখানে যেটা, এখানে কিন্তু মনে রাখতে হবে উপরে থাকবে 4π², আর এখানে g অফ m, এখন কোন mটা বসাবো? যাকে কেন্দ্র করে ঘুরছে তাকে, মানে পৃথিবীকে নাকি হচ্ছে চাঁদকে? অ্যান্সার ইজ পৃথিবীকে। এই এমটা হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরবে তার এম, এটা খেয়াল রাখতে হবে সবসময়, যাকে কেন্দ্র করে ঘুরবে তার এম, যাকে কেন্দ্র করে ঘুরবে তার এম। যেরকম এক্সাম্পল 2 যদি দেই, ধরো যে এবার চিন্তা করি হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, এবং এটা হচ্ছে আমাদের পৃথিবী, সূর্য এবং পৃথিবীর সিস্টেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, ভর হচ্ছে এম অফ সান এবং এম অফ আর্থ, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরো ছোট হাতের r।
তাহলে টি স্কয়ার মানে কার টি স্কয়ার, এটা এখানে তো চাঁদ ঘুরতেছিল আর এটা এখানে হচ্ছে সূর্য পৃথিবী ঘুরবে টি স্কয়ার 4 পাই স্কয়ার বাই জিএম, হ্যাঁ, ইন্টু আর কিউব। আর কোনটা? আর হচ্ছে ছোট হাতের আর কিউব। এখন এমটা কার এম? সানের এম নাকি আর্থের এম? অ্যান্সার ইজ যাকে কেন্দ্র করে ঘুরছে তার এম। কাকে কেন্দ্র করে ঘোরা হচ্ছে? সূর্যকে, তাহলে সূর্যের এম। ঠিক আছে, সো এইখানে সবসময় আর্থেরই যে এম বসবে এমন না, যাকে কেন্দ্র করে ঘুরবে তার এম বসবে। তো এখানেও তাই হচ্ছে, যাকে কেন্দ্র করে ঘুরছে তার এম। এখানে আরেকটা ব্যাপার বলে দিই, এটি এর ভ্যালু কত এটা আমরা সবাই জানি, সেটা কি 365 দিন। এইখানে টি এর ভ্যালু, এখানে টি এর ভ্যালুটা আমার মনে নাই যে চাঁদ হচ্ছে কতক্ষণ টাইম লাগে, একটা নির্দিষ্ট টাইম আছে আর কি, সাধারণ জ্ঞান অনেক সময় আসে, কিন্তু আমার মনে নাই আর কি যে টি এর ভ্যালুটা কত। ঠিক আছে, যে কতক্ষণ ধরে ঘুরে। সো টি স্কয়ার সমানুপাতিক আর কিউব খুব সাবধানে অ্যাপ্লাই করতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকের মধ্যে এম যেটা, সেটা হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরে তার এম। ওকে, সো আমরা ম্যাথে ঢুকে যাই। ম্যাথে ঢুকলে তোমরা হচ্ছে অনেক কিছু বুঝতে পারবা। ওকে, কি বলছে? বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে, ঠিক আছে, তো এখানে যেটা হয়েছে এটা হচ্ছে 300 কিলোমিটার উপর থেকে, তাহলে এটা হচ্ছে ছোট হাতের এইচ। একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবীকে পরিক্রমা করছে। এই উপগ্রহের গতিবেগ এবং প্রদক্ষিণকাল নির্ণয় করতে হবে। যেখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত এবং জি দেওয়া আছে এত। তাইলে তোমার খেয়াল করো, এখানে গতিবেগ কত হবে? গতিবেগ মানে ভি। এটা কিন্তু সরাসরি মুখস্থ সূত্র বসাবে, এখানে কিন্তু প্রতিপাদনের কিছু নাই। হ্যাঁ, যদি না মনে থাকে তাহলে প্রতিপাদন করে নিতে হবে, কিন্তু ম্যাথ তো আলটিমেটলি তোমাকেই করতে হচ্ছে। সো রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। রুট ওভার জি এর ভ্যালু কত? হ্যাঁ, দেওয়া নাই। এম এর ভ্যালু কত? পৃথিবীর এম, এটাও মুখস্থ, ডিভাইড বাই আর প্লাস এইচ। আর এর ভ্যালু কত? পৃথিবীর আর 6400 কিলোমিটার, তাই না? হ্যাঁ, 64 কিলোমিটার, তাহলে মানে 6.4 ইন্টু 10⁶, এবং 300 কিলোমিটার উপরে। এটা হচ্ছে 7730.34 বা 7.73 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন যেটা বলছে প্রদক্ষিণ কাল মানে টি স্কয়ার 4 পাই স্কয়ার বাই জি এম। এম বলতে পৃথিবীর ভর আর কি, হ্যাঁ, আর্থ, আর প্লাস এইচ হোল কিউব। এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। তো যাই হোক, টি স্কয়ার আকারে আগে থাকুক, 3 ইন্টু 10⁻11, পৃথিবীর এম 6 ইন্টু 10⁻24 ইন্টু আর প্লাস এইচ হোল কিউব 6.4 ইন্টু 10⁶। এইচ এর ভ্যালু কত? 300 কিলোমিটার। তাহলে দেখো এখানে কত আসে, 4 পাই স্কয়ার ডিভাইড বাই 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24, 6.4 ইন্টু 10⁶, 300 ইন্টু 10⁻3 এটা আসে হচ্ছে, এটা টি স্কয়ারের ভ্যালু। তাহলে রুট ওভার এটা করলে টি আসবে, সেটা হচ্ছে 5445.72 সেকেন্ড। তুমি চাইলে এটাকে হচ্ছে ঘন্টায় ভাগ করে দিতে পারো, মানে 3600 দ্বারা ভাগ করলে 1 ঘন্টা যেহেতু 3600 সেকেন্ড, 60 মিনিট আর 60 সেকেন্ডে, সো তুমি এখানে ঘন্টা পেয়ে যাবা 1.51 আওয়ার। চাইলে আনতে পারো আর কি এভাবে, হ্যাঁ, যদি এমসিকিউ থাকে তাহলে অপশনে হয়তো ঘন্টায় থাকতে পারে, আর এইটুকু রেখে দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে এটা যেটা, এটা হোমওয়ার্ক থাকবে আর কি, এটা খুব সোজা। এত উপরে পৃথিবী পৃষ্ঠ থেকে এত উপরে বৃত্তাকার কক্ষে রাখা হলো,
তারপরে হচ্ছে কি বলেছে প্রদক্ষিণ দ্রুতি, মানে একটা লোক আছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু বলা নাই যে কি, এটা কিন্তু বলা নাই যে তোমার স্যাটেলাইট, কিন্তু শুধু স্যাটেলাইট না, এটা হচ্ছে পৃথিবীর আশেপাশে ঘূর্ণনশীল যে কোনো বস্তু একই নিয়ম নীতি এবং একই সূত্র তোমার মেনে চলবে আর কি। সো লোকটির প্রদক্ষিণ দ্রুতি বা হচ্ছে ভি বের করতে হবে, ঠিক আছে। ভি ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ বসাই দিলে হবে, এটা হোমওয়ার্ক থাকবে আর কি, করে নিবা, সোজা ম্যাথ হোমওয়ার্ক, হ্যাঁ তুলে নিয়ে করে নিবা আর কি, আলাদা করে করে নিবা। কেউ লাইভে থাকলে স্ক্রিনশট তুলে রাখো আর কি। এটাও তাই, এটাও হোমওয়ার্ক থাকবে, তোমরা জাস্ট করে নিবা। এই টাইপের ম্যাথ অনেক আসে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আসে, হোমওয়ার্ক থাকবে করে নিবা। আচ্ছা এটা একটু পরে করব। বলেছে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে, হ্যাঁ। সো 500 কিলোমিটার উচ্চতায়, সো এইচ এর ভ্যালু হচ্ছে 500 কিলোমিটার। একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে এবং 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 98 মিনিট। ওকে, পৃথিবীর ভর নির্ণয় করো, জি এবং আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে টি এর সম্পর্ক বসাও, তাহলে হয়ে যাবে টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কয়ার বাই জিএম। এম বলতে কাকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, দ্যাটস এটা পৃথিবীর ভর, এবং এটাই আমরা বের করব, ঠিক আছে, ইনটু আর প্লাস এইচ হোল কিউব। তাহলে টি এর ভ্যালু কত দেখো, 98 মিনিট, তাই না? তাহলে সেকেন্ডে কনভার্ট করো, 98 মিনিট ইনটু 60 সেকেন্ড স্কয়ার 4 পাই স্কয়ার জি ইনটু এম। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে পৃথিবীর ভর, আচ্ছা এটাই তো বের করবা। জি এর ভ্যালুটা বসাই, 6.67 বসাইছে না, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার, ও সরি এটা বের করবো আর কি, বসালে হবে না, এম ও পার্টটাই বের করে নিব প্রশ্নে। আচ্ছা আর এর ভ্যালু 6400 কিলোমিটার, সো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এবং এই আকারই দেওয়া ছিল, যাই হোক। এইচ এর ভ্যালু বলা আছে 500 কিলোমিটার, মিটারে কনভার্ট করে নিব, 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, এটা হচ্ছে কিউব। তাহলে দেখো এখানে সব দেওয়া আছে, এম ইটা হচ্ছে আননোন, বের হবে দেখি কত আসে। জানা ভ্যালুর আশেপাশেই আসা উচিত, আমরা যেটা জানি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 এর আশেপাশেই থাকা উচিত। 4 পাই স্কয়ার জিএম, এম এর জায়গায় এক্স বসাচ্ছি, আর প্লাস এইচ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, কারেন্ট সলভ দেখা দেয় নাকি? আরে প্যারা দিচ্ছে। আচ্ছা তাহলে ম্যানুয়ালি বের করি আর কি। 4 পাই স্কয়ার, হ্যাঁ এটা 98 ইন্টু 10 টু দি 98 ইন্টু 60 স্কয়ার, এটাকে এখানে রাখলাম, তাহলে এটাকে এখানে নিলাম, আর এখানে হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বসতেছে, এত প্রায় হয়ে গেছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিউব, 5.62 ইন্টু 10 টু দি পাওয়ার 24, যেটা আমরা যেটা জানি ওটার কাছাকাছি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 এর কাছাকাছি, সো এটাই অ্যান্সার আর কি, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা এখানে কি বলছে, একটি কৃত্রিম উপগ্রহ গোলাকার কক্ষপথে পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করছে, তার গতিবেগের মান পৃথিবী থেকে মুক্তি দ্রুতির অর্ধেকের সমান, ঠিক আছে। উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থিত? তার প্রথমটা যেটা গতিবেগের যে ইকুয়েশনটা, সেটা তো আমরা ইজিলি পারবো, ভি ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। এখন কি বলেছে, এই যে গতিবেগের মান, তার গতিবেগের মান কি বলেছে, পৃথিবী থেকে মুক্তিবেগের অর্ধেকের সমান। সো পৃথিবী থেকে মুক্তিবেগ যেটা, সেটা হচ্ছে রুট ওভার 2 জিএম বাই আর,
সেটার অর্ধেক মানে হচ্ছে সেটার হাফ, √2gm/r এর অর্ধেক, তাই না, বা হাফ, ইকুয়াল টু হচ্ছে √gm/r+h। তাহলে এক কাজ করো, সেটা হচ্ছে স্কোয়ার করে দাও, উভয় পক্ষে স্কোয়ার করে তোমার কাছে আসে হচ্ছে 2gm বাই টুয়াইস r/2gm/r/4, তাই না, স্কোয়ার করে দিচ্ছি, লবে এবং হরে দুইটাতে স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে এটাকে স্কোয়ার করো gm/r+h। এই 2 আর এখানে 2 কাটাকাটি যাবে, তাহলে নিচে থাকে হচ্ছে gm/2r ইকুয়াল টু হচ্ছে gm/r+h। তাহলে এখান থেকে দেখো h এর ভ্যালু আসছে কত, সুতরাং আমরা বলতে পারি r+h, লবগুলা দেখে r+h ইকুয়াল টু টুয়াইস আর gm তো কাটাকাটি, তাহলে h ইকুয়াল টু হচ্ছে শুধুমাত্র r এর সমান, টুয়াইস আর মাইনাস r বা শুধু r। তাহলে এক নাম্বারটা শেষ। উপগ্রহটি পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় প্রদক্ষিণ করছে বা কত উচ্চতায় অবস্থিত, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অবস্থিত। এরপরে যেটা বলেছে 2 নাম্বারটা, যদি উপগ্রহটিকে তার কক্ষে পরিভ্রমণ বন্ধ করে পৃথিবীর দিকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, তাহলে কত গতিবেগে আঘাত করবে। খেয়াল করো, এবার যেটা হয়েছে, উপগ্রহটাকে যেটা করা হয়েছে, হ্যাঁ, এটা তো এই উচ্চতায় আছে, যেটা হচ্ছে ব্যাসার্ধের সমান, আর ব্যাসার্ধের সমান, এবং আর ব্যাসার্ধ এখানে তা আছেই। এখন এখান থেকে যেটা করা হয়েছে, উপগ্রহটাকে, এটা যদি উপগ্রহটা হয়, হ্যাঁ, উপগ্রহটাকে পরিভ্রমণ বন্ধ করে দিয়ে পৃথিবীর দিকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়। পরিভ্রমণ বন্ধ করা মানে হচ্ছে গতিবেগ কত করে দেওয়া, 0, আদিবেগ 0 করে দিয়ে বলা হয়েছে পৃথিবী থেকে মুক্তভাবে পড়তে। তাহলে বলছে কত বেগে সেটা পৃথিবীকে হিট করবে। তাহলে এই অবস্থানে থাকলে, আর এটা হচ্ছে বি অবস্থানে থাকলে, আগের ম্যাথের মতোই জাস্ট কম্বাইন করছে আর কি, শক্তির সংরক্ষণশীলতার ম্যাথের সাথে কম্বাইন করবো, আর কিছুই না। তাহলে এটা যদি ছোট হাতের এম ভরের উপগ্রহ হয়, তাহলে ছোট হাতের এম ভরের উপগ্রহ অবশ্যই এখানে এসে পৃথিবীকে হিট করবে কোনো একটা সময়। তাহলে যদি ভি বেগে হিট করে, আদিবেগ তো 0, ভি বেগে হিট করে ছোট হাতের এম ভরের উপগ্রহ, আর বড় হাতের এম ভরের যদি পৃথিবী হয়, তাহলে এ তে টোটাল এনার্জি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এ অবস্থানে টোটাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে বি অবস্থানে টোটাল এনার্জি। এই অবস্থানে যখন ছেড়ে দেওয়া হয়েছে, যে মোমেন্টে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া মানে কি, হ্যাঁ, বন্ধ করে, মানে পরিভ্রমণ বন্ধ করে ছেড়ে দেওয়া মানে হচ্ছে আদিবেগ 0, তাহলে হাফ এম 0² মাইনাস, এখানে অবশ্যই স্থিতিশক্তি আছে, মাইনাস gmm ডিয়ার বাই সেই শক্তিটা কত, খেয়াল করে দেখো এই দূরত্বটা কত, এই দূরত্বটা এখানে হচ্ছে বড় হাতের আর, এখানে হচ্ছে বড় হাতের আর, তাহলে এটা হচ্ছে -gmm/2r ইকুয়াল টু হচ্ছে এইখানে হাফ এম v², এখানে আসলে হাফ এম v², বিতে এনার্জি, কিন্তু এখানে আবার একটা স্থিতিশক্তি আছে -gmm/ ছোট হাতের আর। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এটা তো 0, এটা কাট, ছোট হাতের এম কাট হয়ে যাচ্ছে উভয় পাশে, তাহলে তোমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে -gm/2r ইকুয়াল টু হচ্ছে হাফ অফ v² -gm/ বড় হাতের আর। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, তোমার ভি এর ভ্যালু বের করতে হবে, তাই তো, এইটা gm/r -gm/2r, কথা বুঝো কিন্তু। তাহলে দেখো এখানে এটা কিন্তু আরো সোজা আর কি, এর একটা থেকে হাফ বিয়োগ, তাহলে হাফ থাকে আর কি, এটা হচ্ছে হাফ v² বা v² ইকুয়াল টু 2gm/2r করলে gm/ বড় হাতের আর। সুতরাং আমি এখানে করলাম আর কি, v ইকুয়াল টু আসছে √gm/ বড় হাতের আর। এখন ভ্যালুগুলো বসাও, সব দেওয়া আছে, এখন ভ্যালুগুলো বসাও, সব দেওয়া আছে, √g ইন্টু m এর ভ্যালু হচ্ছে মুখস্থ 6 × 10⁻24 ডিভাইড বাই বড় হাতের আর 6.4 × 10⁻6, 7907.67 বা 7.91 km/s, এত বেগে সে হচ্ছে পৃথিবীকে আছড়ে পড়বে।
ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন এটা করি, চলো নতুন টপিকে যাই। টপিকের নামটা হলো নিকটবর্তী স্যাটেলাইট। বিশেষ করে নতুন টপিক না, এটা একটা কেস আর কি, আর কিছুই না, মানে আমরা যেটা পড়ছি সেটা একটা কেস। তাহলে এখানে যেটা বলেছে নিকটবর্তী স্যাটেলাইট, নিকটবর্তী বলতে ধরো যে আমরা হচ্ছে পৃথিবীকে একটু আঁকাই, পৃথিবীকে আঁকালাম, তখন এটা পৃথিবী থেকে পৃথিবী থেকে আর ব্যাসার্ধ তো এটা কেন্দ্র থেকে, তখন এইচ যেটা, খেয়াল করে দেখো এখানে যদি একটা স্যাটেলাইট থাকে যেটা পৃথিবীর খুব কাছে, হ্যাঁ, এইচ এর ভ্যালু খেয়াল করে দেখো, এই যে এইচ এর ভ্যালু ধরো 100 কিলোমিটারও যদি হয়, ধরো এটা 100 কিলোমিটার, তবুও এইচ এর ভ্যালু কিন্তু আর এর তুলনায় অনেক অনেক কম। কেন কম? এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে 100 কিলোমিটার, 6400 কিলোমিটার তুলনায় অনেক অনেক কম, মানে 64 গুণ কম বেসিক্যালি। তো তখন তুমি এইচ কে নগণ্য ধরতে পারো। পৃথিবীর কাছাকাছি যদি, ভূমির কাছাকাছি যদি কোনো স্যাটেলাইট থাকে, তখন তুমি এইচ কে নগণ্য ধরে ফেলতে পারো। আর নগণ্য ধরলে কি কি হবে? তাহলে ভি যেটা, ভি ইকুয়াল টু বার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। এখন এইচটাকে তুমি যদি নগণ্য ধরো তাহলে জিএম আর থাকে, এটা হচ্ছে এইচ নগণ্য ধরে। এবং এর ফলে তুমি যে ডেটাটা বসাবা, এটা কিন্তু যে কেবলই আমরা একটা ম্যাথ করলাম না, কই ম্যাথটা গেল, কেবলই যে করলাম এই যে এটা জিএম বাই আর করলে 7.91 কিলোমিটার পার সেকেন্ড আসবে আর কি। সো এখানে এটা আসবে হচ্ছে 7.91 কিলোমিটার পার সেকেন্ড। এগুলো মুখস্থ করা যাবে না, হ্যাঁ, জাস্ট বুঝতে হবে কি হইল। আর টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তো 4 পাই স্কোয়ার বাই জিএম আর প্লাস এইচ হোল কিউব। এইচ নগণ্য ধরে তুমি লিখতে পারো টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। ডেটাগুলো বসাও। টেন টু দি পাওয়ার মাইনাস 11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু আর কিউব, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কিউব। যদি বসাও টি স্কোয়ার এত, তাহলে তোমার কাছে যে টি এর ভ্যালুটা কত আসবে একটু চেক দেই। তারও 4 পাই স্কোয়ার 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 3 রুট ওভার অ্যান্সার। এটা আসে হচ্ছে টি এর ভ্যালু আসে হচ্ছে 5084 সেকেন্ড আর কি। সো এটাও মুখস্থ করার কিছু নাই, কিন্তু তোমার যে ব্যাপারটা সেটা হচ্ছে নিকটবর্তী স্যাটেলাইটের জন্য বেসিকটা হচ্ছে এইচটাকে নগণ্য ধরবো, তাহলেই হবে। এইচটাকে নগণ্য ধরবো তাহলেই হয়ে যাবে, কোনো আর এক্সট্রা কিছু ফ্যাক্টর নাই এখানে। তাহলে আমরা নিকটবর্তী স্যাটেলাইটের জন্য আমরা ম্যাথ করতে পারি। যে 10,000 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি গ্রহের চারপাশে একটি ক্ষুদ্র উপগ্রহ ঘুরছে, তার কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি। উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে টি, খেয়াল করে দেখো পর্যায়কাল সেটা কি, সেটা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা আমরা জানি। টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ডিভাইড বাই জিএম গ্রহের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে গ্রহের ভর, এটা আর এটা হচ্ছে আর প্লাস এইচ কিউব। এখানে কি বলেছে, এখানে কি বলেছে, কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, মানে এটা নিকটবর্তী স্যাটেলাইট আর কি। যেহেতু এইচ আর এর চেয়ে অনেক ছোট, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব।
ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এখানে ঘনত্বের কথা বলেছে। ঘনত্ব মানে তোমাকে ভরটাকে ঘনত্ব আয়তনে আনতে হবে, তাছাড়া হবে না। ঘনত্ব যেহেতু দেওয়া, তাহলে তাই কাজ করো, 4π² বাই ঘনত্ব জি ইন্টু ঘনত্ব আয়তন, ভরটাকে নিয়ে চলে আসছে। এখানে দেখো খেলা হবে, এখানে 4π² বাই জি রো ইন্টু ঘনত্ব আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু আর কিউব। ঠিক আছে, এই 4 কাটাকাটি, তাহলে তোমার কাছে যেটা থাকে t² ইকুয়াল টু π² বাই 1/3 4 তো কাটাকাটি চলে গেল তাই না, 4 কাটাকাটি চলে গেছে। আচ্ছা π² না, একটা পাই কাটা যাবে, একটা পাই কাটা যাবে, এই যে একটা পাই কাটা যায়, পাই ডিভাইড বাই 1/3 জি রো। আর কি কিছু আছে দেখো, তুমি কাটাকাটি করছো, আর কিউব কাটাকাটি করছো, ঠিক আছে, পাই বাদ, পাই একটা আছে উপরে, 4 কাটাকাটি করছো, 1/3, হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে এটা যেটা থাকবে সেটা হচ্ছে টি ইকুয়াল টু একবারে, আচ্ছা t² ইকুয়াল টু 3π বাই 0, তাহলে টি ইকুয়াল টু √3π বাই 0 আসে, √3π ভ্যালুগুলো বসালেই চলে আসবে। হ্যাঁ, জি এর ভ্যালু বলা আছে 6.68 ইন্টু 10⁻11, যা আছে সেটাই বসাইতে হবে জি এর ভ্যালু। আর রো 10,000 তাই না, কেজি পার মিটার কিউব, 10,000। দেখো কত আসে, যা আসে সেটাই আনসার। সিক্স এইট বলা, সো এটা লিখতে হবে 3756.19 সেকেন্ড। তুমি চাইলে এটাকে ঘন্টায় দরকার নেই, কারণ ওই গ্রহের ঘন্টা কেমন হবে তুমি কি জানো? হ্যাঁ, মানে কত ঘন্টায় দিন হচ্ছে ওগুলো দরকার নেই, এটাই থাকুক। ওই গ্রহের কত ঘন্টায় দিন হচ্ছে তুমি তো জানো না, সো দরকার নেই। এটা লেখো, ভূস্থির উপগ্রহ। এটার জন্য এত টাইম কেন দিলাম? আচ্ছা চলো, এখানে কি হয়েছে, ভূস্থির উপগ্রহ। এটা নাম দেখে কিছু না কিছু মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি জিনিসটা খুব সোজা, আমি দেখাই আর কি, আগে বেসিকটা দেখে তাহলেই হয়ে যাবে, নামটা কেন হয়েছে বুঝতে পারবো। ধরো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এবং পৃথিবীতে তোমার পজিশন ধরো যে এখানে, তুমি এখানে আছো, ঠিক আছে, পৃথিবীতে তোমার পজিশন এখানে, মানে হচ্ছে তুমি, পৃথিবী কি হয়, পৃথিবী কিন্তু 24 ঘন্টায় ধরো এটা যদি সান হয় তাহলে 24 ঘন্টায় কি করে, একবার আবর্তন করে এমনে, হ্যাঁ, এর ফলে আমরা কি হয়, দিন এবং রাত হয়ে যায়। সো এটা মনে করো যে 24 ঘন্টায় কি করে পৃথিবী সানকে প্রদক্ষিণ করতে গিয়ে নিজ অক্ষে একবার ঘুরে আসবে, নিজ অক্ষে 24 ঘন্টা একবার ঘুরবে। সো এই যে ঘুরতেছে, তখন ধরো যে দুপুর 12টায় 12 PM সে হচ্ছে এখানে, তুমি এখানে আসো, তখন তোমার 24 ঘন্টায় ঘুরতে হবে, ঠিক আছে, 24 ঘন্টায়, কিন্তু তাহলে 6 ঘন্টা পরে 6 PM ধরো যে তুমি এখানে, 6 PM এখানে, আবার হ্যাঁ 12 AM তুমি কিন্তু এখানে থাকবা, এবং 6 AM তুমি কিন্তু থাকবে এখানে। কথা বুঝো কিন্তু, মানে কি হচ্ছে আর কি, পৃথিবী ঘুরতেছে এবং দ্যাটস ওয়াই পৃথিবীর সাথে সাথে আমরাও কিন্তু সূর্যের আশেপাশে ঘুরতেছি। এখন মজার ফ্যাক্ট হচ্ছে, তুমি টেলিস্কোপ দিয়ে, ধরো তোমার বাসায় একটা টেলিস্কোপ আছে, মিনি টেলিস্কোপ,
টেলিস্কোপ দিয়ে তুমি একটা কি দেখলা, একটা কৃত্রিম উপগ্রহ দেখলা যে ঠিক 12টার সময় সে হচ্ছে তোমার ঠিক মাথার উপরে আছে, সামহাও সে তোমার ঠিক একদম উপরে। এবং মজার বিষয় হচ্ছে তুমি তাকে ট্র্যাক করতেছো বিভিন্ন টাইম টু টাইম। তুমি 6 PM এ দেখলা সে হচ্ছে তখনও তোমার মাথার উপরেই আছে, 6 PM এ দেখলা সে মাথার উপরেই আছে। আবার 12 AM এও দেখলা যে সে পর্যবেক্ষণ করে দেখলা সে এক্স্যাক্ট তোমার মাথার উপরেই আছে। এবং 6 AM এও দেখলা যে এক্স্যাক্ট সে তোমার মাথার উপরেই আছে। ঠিক আছে, এক্স্যাক্ট মাথার উপর দিয়ে সে সুন্দর মতো ঘুরতেছে। তখন তুমি বুঝলা আচ্ছা ওয়েট, আমি তো ঘুরতেছি, আমি তো ফিক্স নাই। আমি যদি ফিক্স হতাম তাহলে বলতাম সবসময় এখানে আছে, আমি তো নিজেই ফিক্স নাই। তার মানে কি এই ব্যাটাও কিন্তু আমার সাথে সাথে কি ঘুরতেছে, তাই না? এই ব্যাটাও তোমার সাথে সাথে কি হচ্ছে, ঘুরতেছে একটা নির্দিষ্ট দূরত্বে। যেহেতু একটা নির্দিষ্ট দূরত্বে তা থাকা লাগবে, ঘুরতেছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার পর্যায়কাল কত, 24 ঘন্টা। এবং এটা অবশ্যই, সুতরাং স্যাটেলাইটের পর্যায়কালটাও 24 ঘন্টায় হচ্ছে। কেন? কারণ সে তোমার মাথার উপরেই আছে। তাহলে এই যে স্যাটেলাইটটা, যেটা পৃথিবীর সাপেক্ষে স্থির, ভূ স্থির, ভূ মানে কি পৃথিবী, পৃথিবীর সাপেক্ষে যে স্যাটেলাইটটা স্থির, মানে পৃথিবীতে তুমি আসো এই পয়েন্টে দেখতেছো উপরে, এমনি এমনি পৃথিবী ঘুরতেছে একসাথেই ঘুরতেছে। তাহলে এটা কিন্তু এই ভূস্থির স্যাটেলাইটের পর্যায়কাল। তাহলে এটা হচ্ছে ভূস্থির উপগ্রহ বা ভূস্থির স্যাটেলাইটের পর্যায়কাল। তাহলে যে স্যাটেলাইটের পর্যায়কাল 24 ঘন্টা সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। এখন এগুলা কেন দরকার হয়, কেন? কারণ হচ্ছে ধরো প্রত্যেকটা দেশের নিজস্ব একটা স্যাটেলাইট থাকে যেটা কাজে লাগানো হয় ওই দেশের বিভিন্ন সায়েন্টিফিক কাজে। ঠিক আছে, প্রত্যেকটা দেশে, মানে সব দেশের নাই, কিছু ডেভেলপ, আমাদের তো একটা আছে। সো ডেভেলপড অনেক কান্ট্রির অনেকগুলো আছে, তারা একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে ওই দেশকে সার্ভ করতে থাকে। ঠিক আছে, এই কারণে ভূস্থির উপগ্রহ দরকার হয়। তাহলে টি ইকুয়াল টু 24 ঘন্টা তুমি যদি বসাও, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু দেখো 4 পাই স্কোয়ার ডিভাইড বাই GM আর প্লাস H হোল কিউব। তুমি টি এর ভ্যালু 24 ঘন্টা বসাই দেখো তো কি হয়। 24 ঘন্টা, প্রতি ঘন্টা মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 60 সেকেন্ড। টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার GM, m এর ভ্যালু 6 × 10⁻24 ডিভাইড বাই r প্লাস h হোল কিউব। তাহলে দেখো এখানে h এর ভ্যালু কত আসে। দেখো যে কত উচ্চতা নিয়ে আসতে হয় আর কি, সেটা আসে হচ্ছে 35,800, আচ্ছা 897 কিলোমিটার, বা এটা ধরা যায় যে 36,000 কিলোমিটার, প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় যদি একটা উপগ্রহ থাকে, প্রায় 36,000, তাহলে সেটা হবে কৃত্রিম উপগ্রহ, মানে কৃত্রিম উপগ্রহটা হয়ে যাবে ভূস্থির উপগ্রহ। যেরকম তোমরা যদি বঙ্গবন্ধু স্যাটেলাইটের যদি লঞ্চিং ভিডিও দেখো, ওখানে দেখবা যে এখনো লঞ্চিং ভিডিওটা ইউটিউবে আছে। ওখানে কিন্তু টার্গেট ফিক্স করা থাকে যে তাকে 36,000 কিলোমিটার উপরে উঠাইতে হবে। টার্গেটটা কিন্তু শুধু শুধু আসেনি, টার্গেটটা আসছে এখান থেকে। হ্যাঁ, আমরা একটা উপগ্রহকে 36,000 কিলোমিটার উপরে উঠাই দিলেই, হ্যাঁ 36,000 বা রাফলি 36,000 উঠাই দিলেই সেটা মোটামুটি ভূস্থির হয়ে যাবে আর কি। ঠিক আছে, সেটা মোটামুটি ভূস্থির হয়ে যাবে। এখন 36,000 কিলোমিটার উপর উচ্চতা, এটা কিন্তু পরীক্ষায় আসে যে ভূস্থির উপগ্রহের উচ্চতা কত।
হ্যাঁ, মুখস্থ কিছু না, এটা হচ্ছে করে দেখাইতে হয় ম্যাথে। এখন তোমাকে আবার আরেকটা জিনিস বের করতে পারে যে ঠিক আছে এটার বেগটা কত, কত বেগে ঘুরতেছে, কত বেগে ঘুরতেছে, ঠিক আছে, কত বেগে ঘুরতেছে এটা বের করতে হবে। এই এইচ তো আমরা বের করলামই, কত বেগে ঘুরতেছে এটা বের করতে হবে। তাহলে ভি যেটা সেটা হচ্ছে √r gm ডিভাইড বাই r প্লাস এইচ। বসাও, দেখো কত আসে, যা আসবে সেটাই অ্যান্সার। √r gm 6.673 ইন্টু 10⁻⁻11, m এর ভ্যালু 6 ইন্টু 10⁻24 ডিভাইড বাই r প্লাস এইচ 6.4 ইন্টু 10⁻6, এইচ এর ভ্যালু হচ্ছে 36,000 কিলোমিটার। তিন 3072.93 বা 3.07 কিলোমিটার পার সেকেন্ড। এটাও মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ, এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে। মুখস্থ না করে জাস্ট অ্যান্সারটা দিতে হবে আর কি, আইডেন্টিফাই করে বারবার ম্যাথ করে অ্যান্সারটা দিতে হবে। সো এটা গেল হচ্ছে ভূস্থির উপগ্রহের ব্যাপার। সো ভূস্থির উপগ্রহের দুইটা জিনিস আবারও বলতেছি, এইচ এটা চায় এবং বেগ এটা চায়, ঠিক আছে। এই দুইটা দিলে তুমি ইজিলি হচ্ছে বের করতে পারবা। আমরা তাহলে নেক্সট টপিকে যাই, চলো। লেখো উপগ্রহের শক্তি। এটাই হচ্ছে আমাদের উপগ্রহের লাস্ট টপিক আর কি, এবং এটার দু একটা ম্যাথ করলে চ্যাপ্টারের এই টপিকটা শেষ। আমাদের তাহলে আরেকটা টপিক বাদ থাকবে এই ফুল চ্যাপ্টারের, যেটা আমরা আরেকটা ক্লাসে করে ফেলতে পারবো। কি বলেছে উপগ্রহের শক্তি? তাহলে দেখো, একটা কৃত্রিম উপগ্রহ আমরা যদি আঁকাই, তাহলে এটা হচ্ছে ঠিক আছে, সবকিছু আর এবং এইচ, এবং এখানে ভর হচ্ছে ধরো বড় হাতের ছোট হাতের এম, এটা বড় হাতের এম ভর, এবং এটা ভি বেগে ঘুরতেছে, এটা ভি বেগে প্রদক্ষিণ করতেছে আর কি, রৈখিক বেগে। তাহলে এই পয়েন্টে বা এই জায়গায় উপগ্রহের গতিশক্তি ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার করলে চলে আসবে। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে হচ্ছে ভি মানে কত, √r gm ডিভাইড বাই বড় হাতের r প্লাস এইচ, তার উপরে স্কোয়ার। তাহলে হাফ এম gm ডিভাইড বাই r প্লাস এইচ, রুট করলে স্কোয়ার করলে রুটটা চলে যাবে। তাহলে যেটা থাকে gmm হাফ অফ gmm ডিভাইড বাই r প্লাস এইচ। এটা গেল হচ্ছে গতিশক্তি। গতিশক্তি এখন হচ্ছে স্থিতিশক্তি, মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে এটা হচ্ছে স্থিতিশক্তি আর কি। তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে? সুতরাং টোটাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে ইপি প্লাস ইকে মাইনাস জিএমএম ডিভাইড বাই আর প্লাস এইচ প্লাস অফ হাফ অফ জিএমএম ডিভাইড বাই আর প্লাস এইচ। এখানে খেয়াল করে দেখো, জিএমএম বা আর প্লাস এইচ এই জিনিসটার -1 আর হাফ, -1 সাথে হাফ যোগ করো, শুধুমাত্র প্লাস হাফ থাকবে। তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে হাফ অফ জিএমএম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে এটা গেল হচ্ছে টোটাল এনার্জি।
টোটাল এনার্জি হচ্ছে এটা, ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি এটা, আর হচ্ছে ক্ষুদ্র মানে কি বলে যে পোটেনশিয়াল এনার্জি এটা, কাইনেটিক এনার্জি এটা। এখন তুমি চাইলে অনেক কিছু তুলনা করতে পারো। তুলনা বলতে তোমাকে যদি বলে যে আপনি এক কাজ করেন, টোটাল এনার্জি, হ্যাঁ, আর পোটেনশিয়াল এনার্জি তুলনা করেন, তাহলে সরি কাইনেটিক এনার্জি তুলনা করেন, গতিশক্তি আর টোটাল এনার্জি তুলনা করেন, একই কিন্তু 1:1, 1:1 কিন্তু। দেখো এটাও যা এটাও তাই, অবশ্যই এখানে মাইনাস হবে, তাই না? মাইনাস মানে তোমার ভ্যালুতে 1:1, এটা হবে -1 প্লাস হাফ, তাহলে -1/2। টোটাল এনার্জি মাইনাস বলতে আবার কি বোঝায়? এটা বোঝায় যে ছোট হাতের এম ভরের স্যাটেলাইট বড় হাতের এম ভরের গ্রহের নিকট আবদ্ধ। এটা হচ্ছে মাইনাসের মিনিং, মাইনাস এর অর্থ কোনো কিছুর এনার্জি, টোটাল এনার্জি যদি মাইনাস হয় তাহলে সেটা মানে হচ্ছে এটা কোনো কিছুর নিকট আবদ্ধ, এটা এটার নিকট আবদ্ধ, দ্যাটস এটা আসছে মাইনাস, ঠিক আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এটা মুখস্থ করে না, কিছু মুখস্থ করে না, এটা অটোমেটিক মাথায় আসবে। তোমার মাথায় এটা অলরেডি আছে, ভি, হাফ এম ভি স্কোয়ার বসাবা চলে আসবে, এটা অলরেডি আছে বসাবা চলে আসবে, এটা এমনি আসবে, তো এটা তো সোজা, তো বসে বসে বলা যায়। আর এইটা টোটাল করবা চলে আসবে, অ্যান্সার টোটালটা মাইনাস হবে। আবদ্ধ বুঝো নাই, আবদ্ধ মানে হচ্ছে আবদ্ধ, ধরো একজন একটা ভালো প্রশ্ন করছে, আবদ্ধ বুঝো নাই, এটা ধরো নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন নিউক্লিয়াসের নিকট আবদ্ধ, ঠিক আছে? ইলেকট্রন কি নিউক্লিয়াসের নিকট আবদ্ধ, সো একটা উপগ্রহ একটা গ্রহের নিকট আবদ্ধ, মানে গ্রহের কি বলে যে মহাকর্ষীয় এনার্জি ছেড়ে সে যেতে পারছে না, যেরকম আমাদের গ্রহ পৃথিবী সূর্যের নিকট আবদ্ধ। তুমি যদি পৃথিবীর মোট এনার্জি বের করো, ঠিক আছে, তাহলে তাও দেখবা যে সেটা মাইনাস আসবে, কারণ সূর্যের নিকট আমরা কি আবদ্ধ। একটা ইলেকট্রন নিউক্লিয়াসের নিকট আবদ্ধ, এরকম আর কি। ওকে, ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায়, এটা হচ্ছে এইচ, এত উচ্চতায় এত ভরের একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি কত? দেখো আমি যখন ম্যাথটা করব গতিশক্তি, তখন কিন্তু গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার দিয়েই করা তোমার হচ্ছে কি বলা যে আমাদের সহজাত থাকবে আর কি। সহজাত মানে তো বোঝাতে আমরা অটোমেটিক এটা লিখে ফেলবো, তারপর থেকে লিখবে আর কি। তুমি এটা মুখস্থ করার, এই যে সূত্রটা একটা পাইছিলাম না, এটা পুরোপুরি মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট লিখতে থাকবে আর কি। লিখে দেখে দুইটা ইকুয়েশন লিখলেই চলে আসবে। হাফ এম ভি স্কোয়ার মানে কত? জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। আমি একবারে লিখলাম, এটা তো একবারে লিখতেই পারবা, রুট করে স্কোয়ার করে দিচ্ছ, রুটের উপরে স্কোয়ার চলে আসছে, তাহলে যেটা আসছে জিএম এম ডিভাইড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। তাহলে কত কাইনেটিক এনার্জি, গতিশক্তি কত? জি ইন্টু এম ইন্টু ছোট হাতের এম ইকুয়াল টু 10⁵ কেজি আর প্লাস এইচ। এইচ এর ভ্যালু 3400 কিলোমিটার, ফোর 4.085 বা 09 ইন্টু 10⁻12 জুল, ঠিক আছে? তাহলে এটা গেল টোটাল কাইনেটিক এনার্জি। স্থিতিশক্তি, মনে করো যে একটা কৃত্রিম উপগ্রহ বড় হাতের এম ভরের একটা গ্রহের কাছে আছে এবং সেটা আছে আর প্লাস এইচ দূরত্বে, তাহলে তো হয়ে গেল, এটা তার চিত্র আঁকানো লাগবে না। এই তো এটা আমরা কত করছি, তাই না? স্থিতিশক্তি কত বের করছি, তাহলে মাইনাস জিএমএম ডিভাইড বাই আর প্লাস এইচ, মাইনাস তুমি সব ভ্যালু বসাও, খেয়াল করে দেখো এটা হাফ আসছে না, ওটার দ্বিগুণ আসবে আর কি, কিন্তু মাইনাস আসবে, বসাও করে দেখো।
এটা তো হাফ, এটা দ্বিগুণ কিন্তু মাইনাস। 8.17 ইন্টু 10⁻12 জুল, হ্যাঁ, মাইনাস। তাহলে টোটাল এনার্জি কত? ইপি প্লাস ইকে, জাস্ট যোগ আর কি, এটা যোগ করো। মাইনাস অফ অ্যান্সার প্লাস 4.09 ইন্টু 10⁻12, তাহলে আসবে হচ্ছে মাইনাস 4.09 ইন্টু 10⁻12। ঠিক আছে, এই দেখো তাহলে টোটাল এনার্জি চলে আসবে, বুঝছো? সো এই টাইপের ম্যাথ আরো আছে যেগুলো হোমওয়ার্ক দিয়ে রাখবো আমি।